নাম দীপক গোস্বামী, আর রাজনীতিকে নিয়ে আমাদের এক বিশেষ অনুষ্ঠান রাজনীতির স্বাদ খাওয়ানো। আর আজকে আমাদের সাথে আছেন বিজেপি বহিষ্কৃত নেতা রিতেশ তিওয়ারি। রিতেশ দা, আপনাকে টকিং নিউজে স্বাগত। আমাদের দর্শকদের আপনাকে কি বলে পরিচিতি দেব? বিজেপি বহিষ্কৃত নেতা নাকি পোরখা রাজনীতিবিদ? সেটা বলবেন কি বলবেন না আপনার বিষয়। এই মুহূর্তে আমার পরিচয় সাময়িক বরখাস্ত বিজেপিটা। এই কারণে বললাম, আমার অন্য কোনো এজেন্ডা নেই। আমার পাবলিক ডোমেনে আমার একটাই পরিচয়, বিজেপি নেতা রিতেশ তিওয়ারি। আজ যেহেতু আমি পার্টির কোনো দায়িত্বে নেই, তাই নেতা শব্দটা কতটা মানসিক আমার জানা নেই। তাই আজকে আমি নেতা না, আমি একজন বিজেপি কর্মী নিজেকে মনে করি। আমার রাজনৈতিক জীবন একজন সাধারণ বিজেপি কর্মী হিসাবে শুরু করেছে। পরবর্তীকালে দল অনেক কিছু দিয়েছে। আজকে 30-32 বছর কাজ করার পর একটা জায়গায় কত পার্থক্য শুরু হয়। দলের প্রপার ফোরামে যা বলার বলেছি, দলের বাইরে আমার কোনো স্টেটমেন্ট। যেদিন শোকজ করা হয়েছিল 23 তারিখ 3:50 আমি মেল পাই, কিন্তু যে মেলের শব্দবন্ধ ছিল আমি জনসমক্ষে দল বিরোধী কিছু কথাবার্তা মিডিয়ার সামনে করেছি, সেটা শৃঙ্খলা ভঙ্গ পর্যায়ে পড়ে। তাই শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে রাজ্য সভাপতির নির্দেশে আমাকে শোকজ পাঠানো হয়। দুর্ভাগ্য যে শোকজ নোটিশের কথা আমাকে পাঠানো হয়, 22 তারিখ বিকেল থেকে সে শোকজের খবর মিডিয়ার কাছে চলে যায়। আমি চিঠি পেলাম 23 তারিখ 3:50 এবং 22 তারিখ বিকেল থেকে ইংরেজি খবরের কাগজ, বিভিন্ন বাংলা খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেলগুলোর কাছ থেকে আমি ফোন পেতে শুরু করলাম প্রাথমিক প্রতিক্রিয়া। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার দলকে চ্যালেঞ্জ করছি 23 তারিখ 3:50 ফেব্রুয়ারি মাস 3:50 অবধি বা 22 তারিখ বিকেলের আগে পর্যন্ত একটা কোনো সব স্টেটমেন্ট যদি জনসমক্ষে কেউ দেখাতে পারে, যে বক্তব্য বা যে সোশ্যাল মিডিয়ার পোস্টে কেউ এটা বলতে পারে দলের কোনো নেতা বা যে কোনো সাধারণ মানুষ যে সেটা দল বিরোধী, নেতৃত্ব বিরোধী বা দলকে ছোট করা, নেতাকে ছোট করার কোনো বক্তব্য বা পোস্ট আমার পক্ষ থেকে হয়েছে, আমি রাজনীতি থেকে বিদায় নেব। কারণ পলিটিক্স আমার প্রফেশন নয়, পলিটিক্স আমার প্যাশন। ছোটবেলা থেকে ভালো লাগা এবং কংগ্রেস বিরোধী মানসিকতায় বড় হওয়া, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি শুরু করা। আমার বয়স যখন 18 বছর তখন আমি প্রথম বুথে বসেছি 1989 সালে। আমার সামনে প্লেন্টি অফ অপরচুনিটিস ছিল। আমার তখন সব বন্ধু বান্ধবরা আমার ছাড়া কেউ বিজেপি করতো। কারণ আমার মনে আছে তখন তাচ্ছিল্য করে বলা হতো বিজেপি আমার পার্টি, আরশোলা আমার পাখি। তো ওই সমস্ত দিনগুলো দেখেছিলাম। এর বেশি মনে হয় কিছু বলার আছে। একদম বড়া থেকে বললো হয়, বাংলার প্রায় মধ্যকার সময় থেকে আপনি বিজেপি করে আছেন, হঠাৎ করে বহিষ্কৃত, কোথাও কি আক্ষেপ আছে? আমি আবারও বলছি, আপনার শব্দবন্ধনের সাথে আমি একমত নই। বহিষ্কৃত শব্দটা ঠিক না। অ্যাকচুয়ালি যারা চিঠিটা পাঠিয়েছেন এরা তৎকাল বিজেপি, এরা বিজেপির রীতি নীতি গঠনতন্ত্র এরা কিছুই জানে না। কারণ হঠাৎ করে তারা পদ পেয়ে গেল। পার্টির পলিটিক্যাল পার্টিতে দুটো জিনিস হয়, আইদার সাসপেন্ড হয় আর এক্সপেলড হয়, মাঝামাঝি কিছু হয় না। তো যে চিঠি পাঠিয়েছে তাতে লিখেছে সাময়িক বরখাস্ত। এই শব্দবন্ধগুলো কর্পোরেট ওয়ার্ল্ডে পলিটিক্যাল পার্টিতে হয় না। তার কারণ যারা এগুলো করেছে তারা জানে না তো তাদের পার্টিটার মধ্যে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। বিজেপি আমাদের কাছে আবেগ। পুরোনো কর্মীরা একে একে পিছনের দিকে যাচ্ছে, নতুন যারা আসছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। যে কোনো সুস্থ রাজনৈতিক দলের যদি কনস্ট্যান্ট গ্রোথ আপনি চান, তাহলে নতুন পুরোনোর একটা মেলবন্ধনের প্রয়োজন।
একইভাবে অন্য দল থেকে যারা আসছে তাদের মধ্যে যার যেরকম যোগ্যতা আছে তাকে সেই হিসেবে তাদের কাজে লাগানো হচ্ছে। বিজেপির কোন স্তরের কোন কর্মী রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যোগ্যতা এবং ক্ষমতা নিয়ে কেউ প্রশ্ন করেছেন আমার মনে হয় না। কারণ ওই কাজটা তিনি যথেষ্ট যোগ্যতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। একইভাবে অতীতে মুকুল রায় করেছিলেন, তাকে তো দল মেনে নিয়েছে। কিন্তু আমি যেটা আগে বললাম, যে কোনো দলকে সচল রাখতে গেলে শুধু রাজনৈতিক দল নয়, কোনো সামাজিক সংগঠন হোক বা কোনো বাণিজ্যিক সংগঠন হোক, সেটাকে যদি আপনি সচল রাখতে চান তাহলে একটা সময়ের পর তাতে ট্রান্সফরমেশন দরকার, ফ্রেশ ব্লাড প্রয়োজন হয়। কিন্তু তার অনুপাত কি হবে? কত পার্সেন্ট নতুনকে আপনি দেবেন? একদম র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে কমপ্লিটলি ওয়াইপড আউট করে একদম নতুন টিম সাজিয়ে কোনো ব্যবসাও চলতে পারে না, কোনো টিভি চ্যানেলও চলতে পারে না, কোনো সামাজিক সংগঠন দাঁত কাটতে পারবে না। রাজনীতি তো কোনো দূরের কথা। বর্তমানে রাজনীতি মানে আমরা জানি যে বড় সব থেকে দুর্নীতিবিদ সেই সব থেকে বড় রাজনীতিবিদ। যারা নতুন আসছে তারা কি দুর্নীতিটা করবে? কূটনীতি শব্দটার যে ব্যাখ্যা সেটা বিদেশ রাজনীতির ক্ষেত্রে হয়ে থাকে। কূটনীতি বলা হয়। কূটনীতি বাংলার আবার চলতি ভাষায় ব্যাখ্যাটাও অদ্ভুত। রাজনীতির মতো হওয়া উচিত। রাজ্যের নীতি বা রাজার নীতি আলাদা আলাদাভাবে ব্যাখ্যা হয়েছে। আমি মনে করি না, আমি একটা জিনিস বিশ্বাস করি, রাজনীতি এমন হওয়া উচিত যে দলের ভেতরে যারা আপনার সহকর্মী বা এই মুহূর্তে আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাকে দেখছেন বা শুনছেন, উভয়েই সহকর্মীদের এবং দর্শকদের, সাধারণ মানুষদের আপনার সম্পর্কে তাদের বুঝতে কোনো রকম যাতে দ্বিধা না। এটাই রাজনীতি বলে এটাকেই আমি সঠিক রাজনীতি বলে বিশ্বাস করি। মমতা ব্যানার্জির উপরে আমরা 1000 এলিগেশন লাগাই, কিন্তু মমতা ব্যানার্জি ব্যক্তিগত জীবনে অসৎ, খারাপ। আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মমতা ব্যানার্জির বিরুদ্ধাচার, কিন্তু এটা আমরা আজকেও বলতে পারি। এটা হচ্ছে একটা রাজনৈতিক নেতা দীর্ঘ 40-45 বছরের তিনি পাবলিক জীবনের মধ্যে যেটা করেছেন সেখান থেকে তিনি আর্ন করেছেন। ঠিক একইভাবে আমি নিজের সম্পর্কে যখন আমাকে কিছু পড়া হলো, আমি বললাম প্রায় 30-32 বছর ধরে পাবলিক লাইফে রয়েছে। আমার 50 বছর বয়স। বিজেপি ছাড়া অন্য কোনো দল করি, আমি দুর্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার কলকাতা শহরে কোনো ফ্ল্যাট নেই, 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি 2বার নির্বাচনে প্রার্থী হয়েছি, সেখানে এফিডেভিট দেওয়ার একটা ব্যবস্থা আছে। সেই এফিডেভিটটা ইনকাম ট্যাক্সে চলে যায়। আমি তো চ্যালেঞ্জ করছি, আমার কোন রকম দুর্নীতি থাকলে কেউ প্রমাণ করবে, রাজনীতি থেকে বিদায় নেবে। এই যে একের পর এক হার বিজেপি, পুরানো যারা কর্মী আছে তাদেরকে পিছনে ফেলে নতুনদের এগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে বিজেপি একের পর এক পিছনের দিকে যাচ্ছে। এ নিয়ে কি বলবেন? দেখুন, যে কোনো অর্গানাইজেশন সাফল্য এবং ব্যর্থতা এটা তাদের জীবনে আসে, ব্যক্তির জীবনেও আসে, সংগঠনের ক্ষেত্রেও আসে। বিষয় হচ্ছে ব্যক্তি বা সেই সংগঠন তার মূল্যায়নটা কিভাবে করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2021 বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটাকে অনেকে ভরাডুবি বলেছে, আমি ভরাডুবি বলতে রাজি নই। যে সাফল্য আমরা ভেবেছিলাম সে সাফল্য আমরা পাই। 2019 লোকসভার ভিত্তিতে 126টি আসনে আমরা এগিয়েছি, আমরা 77 গিয়ে থেমে গেলাম। কেন 126-এর নিচে এলো, কেন 145 আমরা ক্রস করতে পারলাম? এই দুটো বিভাগে
আমাদের বিশ্লেষণের প্রয়োজন ছিল, কোন স্তরে বিশ্লেষণ করা হলো এবং একজন দীর্ঘদিন ধরে সংগঠনে কাজ করার ভিত্তিতে এবং রাজনীতির চর্চা করি একজন রাজনীতির ছাত্র হিসেবে যখন বিশ্লেষণ করে দেখা হয় যে ত্রুটি বিচ্যুতিগুলো দলের মধ্যে ছিল নির্বাচন চলাকালীন, সেখান থেকে আমি মনে করি দল কোনো শিক্ষা নেই। অনেকে মনে করতেন এই ব্যর্থতার দায় কৈলাস বিজয়বর্গী উপরে চাকরি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আজ 7 মাস 2021, আজ প্রায় 3 মাস হতে চললো 2022। এই 10 মাসে কৈলাস বিজয়বর্গী বাংলায় নেই, শিবপ্রকাশজি, অরবিন্দ মেনন এরা নেই। বিগত 6 মাস ধরে দিলীপ ঘোষ আর সভাপতিও নেই, কিন্তু তারপরে লাগাতার 7টা বিধানসভা উপনির্বাচন আমরা হেরেছি। কলকাতা পুরসভায় ব্যাপক খারাপ ফলাফল হয়েছে। এর জন্য যদি কেউ দায়ী থাকে তা একমাত্র লোক, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সে কিছু বোঝেই না, কিন্তু তার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা এমন যে সে মনে করে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ তার কাছে অনেক ছোট ব্যাপার। একই লোক 3-4টে করে নির্বাচন পরিচালনা করছে। বিগত 4 মাস ধরে তাকে পার্টির কোনো জায়গায় দেখা যায়। আসল কথা যে নিজে কিছু জানে না, আর সব জানার যদি ভান করে তাহলে যে ফলাফল বিজেপি হচ্ছে এটাই হবে। অমিতাভ চক্রবর্তীর কথা বললেন, যখন অমিতাভ চক্রবর্তীকে এই জায়গায় নিয়ে আসার জন্য, পরিচালনা করার জন্য কেউ তো আছে মদত দেবার। আসলে আপনাদের বিজেপিটা বুঝতে হবে, উনি যেই পদে আছেন, এই পদটা হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠক। এই পদটায় এক এক সময় এক এক ব্যক্তিকে আনা হয়। যাকে আনা হয় তার যোগ্যতা আছে কি নেই নির্বাচন এলে বোঝা যায়। দলের তার কাজকর্ম কিভাবে তিনি চালাচ্ছে তাতে বোঝা যায়। এর আগে যিনি ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়, তিনি অত্যন্ত দক্ষতার সাথে দলটা চালিয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পূর্বে তাকে হঠাৎ করে সরানো হয়। এই সমস্ত লোকেরাই ষড়যন্ত্র করেছিল। যাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে বলে লাভ নেই। 2021-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় পার্টি প্রত্যক্ষভাবে রাজ্যের সমস্ত ঘটনার উপরে তাদের নিয়ন্ত্রণ ছিল। তাই তার আসল চেহারাটা রাজ্যের মানুষ এবং দলের লোকেরা বুঝতে পারে। যেই মুহূর্তে দিল্লি এখান থেকে বেরিয়ে গেল, সে কাজ করা শুরু করেছে। এখন বোঝা যাচ্ছে এর পেছনে কোনো ব্যক্তি বিশেষ আছে, এটা ঠিক নয়। এটা একটা সিস্টেমের মধ্যে চলে। যারা এই পদে নিয়োগ করেন তারাও তার পারফরমেন্স দেখছেন। আমি নিশ্চিত খুব দ্রুত ভালো কিছু হবে। আজকে বিজেপির রাজ্য কমিটির একটা বৈঠক আছে। সিটি ইলেকশনে একের পর এক হার, সেই উপর ডিপেন্ড করে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ওটা একটা কাপুরুষ। ওর ক্ষমতা নেই মিটিং এর মধ্যে আলোচনা করা। আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম, 5টায় মিটিং শেষ হবে, খবর দেবেন। যদি বিধানসভা, এই 7টা উপনির্বাচন, কলকাতা পুরসভা সহ বাকি 3, মানে কলকাতা কর্পোরেশন সহ বাকি 3টে কর্পোরেশন এবং এই 128টি মিউনিসিপ্যালিটিজ হার নিয়ে যদি কোনো আলোচনা ওখানে করে, আমি রাজনীতি ছেড়ে দেব। এবং খড়গপুর উত্তরের বিধায়ক হিরণ, উনি আজকে বলেছেন আমাকে হারানোর পিছনে বিজেপি ভালো কোনো ব্যক্তিত্ব ভালো রকম ভাবে কাজ করে গেছে আমাকে হারানোর জন্য। এটা নিয়ে কি বলবেন? প্রথম কথা, আমি নির্বাচন চলাকালীন আমি খড়গপুর যাইনি। আমার হিরণের সাথে আজ পর্যন্ত কোনোদিন বাক্য বিনিময় হয়নি। যখন আমি যাইনি তিনি আমাকে বলেন, তো এই বিষয়ে আমার কিছু বলা উচিত। এই যে বিজেপির অন্দরের মধ্যেই এক কোন্দলের সৃষ্টি হচ্ছে, যেটা মিডিয়ার সামনে মাঝে মধ্যে কোনোটা প্রকাশ পাচ্ছে, কোনোটা প্রকাশ পাচ্ছে না। আলটিমেট কি
পার্টিটা ভালোভাবে চলবে, রাজনীতিটা ভালোভাবে করা যাবে? একটা ট্রানজিশন মোডের মধ্যে আছে, একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছিল কয়েকজন, যে একসাথে র্যাঙ্ক অ্যান্ড ফাইল যাদেরকে রাজ্যের মানুষ বিজেপি হিসেবে চেনে, বিজেপির কর্মীরা যাদেরকে নেতা হিসেবে চেনে, এক ঝাঁক 13-14 জনকে একসাথে ড্রপ করা হয়েছে। আপনি বলবেন এই কারণে যদি যে আপনি কি করতে 22 তারিখ কমিটির নাম বেরিয়েছে, 22শে ডিসেম্বর 2021, 5টা নাগাদ কমিটি বেরিয়েছে। আপনি গিয়ে আমার টুইটার হ্যান্ডেলে দেখবেন বা আমার ফেসবুক পেজে গিয়ে দেখবেন। কমিটি বেরোনোর 15 মিনিটের মধ্যে আমি সকলকে শুভেচ্ছা জানাই। তৃণমূল কংগ্রেস থেকে যদি আপনাকে বলা হয় জয়েন করার জন্য, আপনি কি করবেন? দেখুন, আমি যেভাবে রাজনীতি করে এত এই জায়গায় এসেছি, এইভাবে আমি রাজনীতি তৃণমূল কংগ্রেসে করতে পারবো না। ওটা পার্টি না, ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, এত ব্যক্তি পূজা আমাদের দ্বারা হবে না। আমি আমার দলের মধ্যে আজকে আমি ফিল করছি যেটা ভালো হয়নি, আমি মন খুলে কথা বলতে পারি, কারণ এটা ডেমোক্রেটিক সেটা, এটা পিসি ভাইপোর পার্টি নয়। আপনি ভাবুন, নরেন্দ্র মোদীর সরকার দ্বিতীয়বারের যখন এলো, 282 থেকে বিজেপি 303টি আসন পেল। সভাপতি হিসেবে অমিত শাহ এই ব্যাপক সাফল্য। উনি যদি চাইতেন বিজেপির সংগঠনের মধ্যে একটা সংশোধনী আনতেন এবং করে দিতেন যে সভাপতিও 3বারের জন্য সারা জীবন সভাপতি থাকা যায়, আর সভাপতি থেকে আপনি মন্ত্রীও থাকতে পারেন। কার ঘাড়ে মাথা ছিল যে বিরোধিতা করতে? আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় কমিটি থেকে, আপনাকে দায়িত্ব দেওয়া হলো রাজ্য রাজনীতির যে বিজেপির রাজ্য সভাপতি করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি কাকে চুজ করবেন? এই কাজ আমার নয়। যারা এই কাজগুলো করেন তারা যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ, এমন লোককে করা উচিত যারা পঞ্চায়েত থেকে নিয়ে পার্লামেন্টের নির্বাচনটা বুঝে, বুথ থেকে নিয়ে রাজ্য স্তরের সমস্ত কর্মীদের বড় অংশ লোকেদেরকে তারা চেনে এবং কর্মীরা চেনে। সেটা কে হতে পারে সেটা দল ঠিক করবে। এ বিষয়ে আমার এই ক্রাইটেরিয়ার মধ্যে হওয়া উচিত। সেটা কে হতে পারে সেটা পার্টি ঠিক করবে। মমতা ব্যানার্জি অন্যান্য রাজ্যেও যাচ্ছেন প্রচারে, কারো হয়ে প্রচারে যাচ্ছেন, কারো বা নিজের হয়ে প্রচার করছেন। উনি বলছেন প্রধানমন্ত্রী হবেন 2024-এ, উনি নাকি প্রধানমন্ত্রীর জন্য পদপ্রার্থী হবেন। নরেন্দ্র মোদীর বিপরীতে কে লড়বেন, এ নিয়ে কি বলবেন? 2019-এও তো বলেছিল, 2019 বিজেপি ফিনিশ, ভুলে গেলেন? বলেন অবশ্যই বলবেন। কি হলো রে? এবং রেজাল্ট তখন হয়তো অনেকে ওনার কাজ ছেড়ে চলে গেছে, কিন্তু এবারে তো আমরা অন্য চিত্র দেখতে পাচ্ছি। অন্যান্য রাজ্যের পার্টিগুলো তো ওনার সাথ দিচ্ছে। 2019-তে সাকসেস দেখেননি বিজেপি? মল্লিকার্জুন খাড়গেও এসেছিল, কংগ্রেসের লোকসভার নেতা। যে ধরেছে সেই শেষ হয়ে গেছে। সঞ্জয় রাউত এসেছিল, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছে, দেখে দেখা করে বেরিয়েছে। শরদ পাওয়ার বলে কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব না। শোনেননি? গেছিল মুম্বাই, সপাটে থাপ্পড় মেরেছে। একদিকে শরদ পাওয়ার বলেছে কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব না, সঞ্জয় রাউত বলছে কংগ্রেস, শিবসেনা বলছে কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব না। কোনো লোকাল স্ট্যান্ডিং নেই, একটাও প্রার্থী নেই, ইউপি ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের লোকেদেরকে গুন্ডা বলছে। পশ্চিমবঙ্গের করোনার সময় যখন কেন্দ্রীয় সরকার ট্রেন দিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার কথা বলেছে, তখন তাকে করোনা এক্সপ্রেস বলেছে। আর বেনারসে গিয়ে বলছে করোনার সময় সে
নাকি সমস্ত কর্মীদেরকে পরিযায়ী শ্রমিকদেরকে ট্রেনে করে নিয়ে এসছে? She is a recorded liar. রাজ্য রাজনীতিতে একটা নতুন কথা উঠে আসছে, টিএমসি নাকি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা অভিষেক ব্যানার্জির দল, একটা মমতা ব্যানার্জির দল। দেখুন, যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মালিক আর ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে ঝগড়াঝাটি থাকে। আর দল তারা কিভাবে চালাবে পিসিভাই তো বুঝতে আমাদের তো বুঝতে হবে। যা হচ্ছে রাজ্যের মানুষ দেখছে। আমরা দেখেছিলাম মুলায়ম সিং যাদব আর ছেলে টাকা ভাই করতে শিবপাল যাদব আর জিনিসে ঝগড়া তো সবার দেশ দেখেছি। আগামী দিনে যদি হয় পিসিভাই ঝগড়া আমরা দেখবো, উপভোগ করবো। আমাদের সাথে ছিলেন এখন পর্যন্ত রিতেশ তিওয়ারি। দাদা, আপনাকে টপ নিউজে অনেক অনেক নমস্কার এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।